এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট সব ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। আপনি আমার দেশি ভাই, আমি আমার দেশি ভাই, আমার লগে কাজ করবে, এটা আমার জন্য আরামের। কিন্তু ঘটনা হচ্ছে কি ভাই জানেন, চাকরির বাজার তো খুব সংকট। আপনি লাখ তিনেক অ্যারেঞ্জ করলেই হইব, বাকিটা আমি সামনে নিতেছি। লাখ তিনেক কিভাবে ভাই? আরে ভাই, আপনি নিজেই দেখলেন প্রায় 15 জন ক্যান্ডিডেট বসা, স্যারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, আমি নিজে আপনার জন্য নিছি। আর আপনি আমার দেশি ভাই, আপনি এক কাজ করেন, আপনি 2 লাখ টাকা অ্যারেঞ্জ করেন। আচ্ছা ঠিক আছে, 50,000 ডিসকাউন্ট, আপনি 1.5 লাখ টাকা অ্যারেঞ্জ করেন ভাই। ভাই আপনি বুঝতেছেন না ভাই, এই মুহূর্তে আমার 10,000 টাকা ম্যানেজ করা আমার জন্য অনেক বড় বিষয় ভাই। এই মুহূর্তে চাকরির বাজার আপনি বুঝতেছেন না, এমনি সংকট। আচ্ছা আপনি কাজ করেন, আপনি 1.5 লাখ পারবেন ভাই, পারবেন। আপনি অ্যারেঞ্জ করেন, হয়ে যাবো, হয়ে যাবে, হয়ে যাবে। বেস্ট অফ লাক। আঙ্কেল, আপনি তো বলেছিলেন যে যে কোনো দরকার হলে আপনার কাছে আসতে। আঙ্কেল আসলে বাবা মারা যাওয়ার পর থেকে সব কিছু নিয়েই খুব স্ট্রাগল করতে হয়েছে। ও আপনি তো একবার বলেছিলেন যে কোনো বিপদে আপনাকে কল দিতে, ওখান থেকেই আঙ্কেল আপনার কাছে আজকে আসা আর কি। একটা চাকরি যদি ম্যানেজ করা যেত। সে তো অবশ্যই বলেছিলাম। এই কয়েকদিন আগে আমাদের অফিসে 7-8 জন ছেলে আমরা নিয়ে নিয়েছি। তো সেখানে আসলে তোমাকে নেওয়ার কোনো স্কোপ ছিল না। তোমার ব্যাপারটা আমার মাথায় আছে, তোমার ছবি তো আছে। হ্যাঁ, আমি খুব ট্রাই করতেছি। তোমার ব্যাপারটা যদি হয়ে যায় আমি তোকে ফোন দেব, ফোন দিলে চলে আসবা, ঠিক আছে? চেহারাটা তো খুব শুকনো লাগতেছে, চা কফি কিছু খাবা? দোস্ত, কেমন চলতেছে তোর দিনকাল? চলতেছে রে। তো কি খবর বল? আচ্ছা শোন, জানিস তো বাবা মারা গেছে। তোর তো অনেকদিন ধরে জব নেই। হ্যাঁ আসলে ওতে ফোন দিছি ওই কারণে, আমার একটা চাকরির খুব দরকার বুঝছিস। দেখ না, আঙ্কেলকে বলে যদি তোদের ফ্যাক্টরিতে একটা আচ্ছা ঠিক আছে, আমি তুই টেনশন করিস না। হ্যাঁ
নে কিছু হলো? কালকের মধ্যে আমার সেমিস্টার ফিটা না দিলে আমি এই সেমিস্টারটা ড্রপ হয়ে যাবে আমার। কি যে করি, সেমিস্টার কমপ্লিট না হলে তো কোনো ভালো জায়গায় সিভিও ড্রপ করতে পারবো না, একটা ভালো চাকরিও পাবো না। একটা ভালো চাকরি বাকরি পেলে তো তোকেও একটু হেল্প করতে পারতাম। সব লোড তোর একার উপর পড়ে গেছে। আচ্ছা তুই ফ্রেশ হ, আমি খাবার দিচ্ছি। চাচা, চাচা লাগবে কতক্ষণ? স্যার আধা ঘন্টা লাগবে স্যার। অন মিটিং শোন ওটাই। আপনি একটা কাজ করেন, জি স্যার। গাড়ি ঠিক করে বাসে নিয়ে যান। জি স্যার। আমি তাহলে আমার মতো করে চলে যাই। ব্যাগটা নিয়ে আসেন। গাড়ি ঠিক করে আমাকে জানাবেন। কোথায় যাবেন? আপনি আপনি কি রাইডার? ইনটু
হ্যাঁ আমি যাব। বাইকটা পরিচিত মনে হলো। আপনার বাইক কতদিন নিয়েছেন? যে নেই আমার বাবার। আপনার বাবা কি করেন? বাদ দেন আমার কথা, কোথায় যাবেন বলেন? ও হ্যাঁ, হাই রে, ঠিক 9টা বেজে গেল। আপনি আমাকে কি এমন গল্পে ঢুকালেন ভাই? আমি তো আমার মিটিংটাই মিস করে ফেললাম। সরি ভাই। সরি কেন? না মানে আমার গল্প বলতে গিয়ে আপনার মিটিং মিস করে দিলাম। আরে ব্যাপার না, লাইফে এরকম অনেক সময় আসে যেটা আসলে কর্মক্ষেত্র থেকে বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে। মানে বাদ দিন। আচ্ছা আমাকে আমাকে জাস্ট 3টা প্রশ্নের উত্তর দিন তো। প্রথমত আপনার ভাইকে মারল কে? সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে আপনি আপনার মায়ের কথা আমাকে একবার বলেননি। আর থার্ড, আপনার বাবা বেড রেস্টে চলে গেলেন তাই তো? আমার ভাইকে মারছে হচ্ছে মতিন। ও আসলে চাইতো না যে বাবার যে গ্রামের সম্পত্তিগুলো আছে ওগুলো যাতে আমরা কোনোভাবে পাই আর কি। তো ভাবছিল যে তনয়কে মেরে আমার উপর চাপ দিবে। লাভ হয় নাই। সত্য আসলে সত্য ভাই। আর মার কথা, মা মারা গেছে আমার বোনের বয়স যখন 8 মাস। এরপর থেকে বাবাও কোনোদিন আর মার কথা বলতো না, আমরা কিছু জিজ্ঞেস করলে এড়াই যেত। আর বাবা হসপিটাল থেকে আসার পর থেকে কেমন জানি একা হয়ে যায় আর কি, কথাবার্তা বলতো না। কিছু জিজ্ঞেস করলে কেমন জানি তেরা চোখে তাকিয়ে থাকতো। বাবার রুমে জানি কি একটা মিসিং ছিল যেটা বাবা তো জানি বলতো না। আমার কয়েকবার মনে হচ্ছে এটা বাবার আগের মানে আগের কোনো ঘটনা কিনা। একদিন হঠাৎ করে বাবা আমাকে ডেকে বললো যে আচ্ছা তোরা শোনো, একটা কথা বলছি। আমি আর আমার খুব ইচ্ছা যে তোমাদের সঙ্গে সিফাতের পরিচয় হয়ে যাক। তোমরা সিফাত সবাই একসঙ্গে থাকো। কেন সিফাত আর আমরা একসাথে কেন থাকবো? আর তোমাদের বলছি বাবা সিফাতের নাম আমার সামনে নিবা না। মানে বলছি। আচ্ছা তুই থাম তো, এত বেশি কথা বলিস কেন? বাবা সব হবে, সিফা তো আসবে, আমরা সবাই সব কিছু হবে। তুমি আগে সুস্থ হও। তুমি এখন এত প্রেশার নিও না, এত টেনশন নিও না। তুমি আগে সুস্থ হও। আচ্ছা আমি বলছি কেন, আমি বলছি যে একসঙ্গে থাকলে সুবিধাটা হচ্ছে যে জীবনে চলতে গেলে কখন কার কখন কী প্রয়োজন হয়, কী অবস্থার মধ্যে হয়, একসঙ্গে থাকলে তোরা একজন আরেকজনকে খুব ভালো করে দেখে রাখতে পারবি, কাজে লাগবে। এই জন্যই বলছি। হ্যাঁ ও তো রাগ করছে, ভালোর জন্যই বলছি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি ওকে বুঝাবো। তুমি এখন টেনশন করো না, আমার এমনি শরীর খারাপ। বাবা সাংঘাতিক বাপ তো। তারপর কি ব্যাপার, আপনি চুপ হয়ে গেলেন কেন? তোমাকে আজকে একটা খবর দিব। খবর দিবে? হ্যাঁ, কি খবর? অনেক খুশির খবর। মানে আই থিঙ্ক তুমি অনেক হ্যাপি হবে। মানে কি হ্যাপি হবো মানে কি সেটা? রায়হান, তুমি না বাবা হতে যাচ্ছ।
কে? কি বললা তুমি এটা? হ্যাঁ, তুমি খুশি হয়েছো? আরে কি বলছো? খুশি হয়েছি মানে আমি 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 এত খুশি হয়েছি কি বলবো তোমাকে শাহানা, কে বল? রায়হান, আমি নাসরিন, শাহানা না। আমি জানি শাহানা তোমার এখানে বসবাস করে, আমি না। দোষটা তোমার না তো, দোষটা আমার রায়হান। কারণ এখানটায় থাকার কথা শাহানার, আমার না। রায়হান, আমি বলি কি, যদিও তুমি বাবা হতে যাচ্ছ, কিন্তু একটা অপশন তোমার কাছে এখনো আছে। আমি কি বলবো? কি? আমি কোনো রাগ, অভিমান এসব কিছু থেকে বলছি না। আমি তোমাকে ভালোবেসেই বলছি। মানে আমার মনে হয় তুমি শাহানাকে এখানে নিয়ে আসো, শাহানাকে বিয়ে করো, আমি অন্য কোথাও থাকি। কি বলছো? অন্য কোথাও থাকি মানে তুমি তুমি কোথাও যাবে? কি বলো? আর কত বছর অভিনয় করবে? আমার নিজের কাছেও তো ভালো লাগে না। রায়হান, অভিনয় করতে করতে তুমি ভীষণ ক্লান্ত। আমি তোমাকে এই অভিনয় থেকে মুক্তি দিতে চাই। প্লিজ প্লিজ। তুমি বসো, বসো। না না, তুমি তুমি বসো, তুমি বসো, তুমি বসো। আমি জানি রায়হান, শাহানাকে তুমি অনেক ভালোবাসো, কখনোই তাকে ভুলতে পারবে না। আমি জানি, তোর জন্য চা আনছি। আরে রায়হান সাহেব, হ্যাঁ, কেমন আছেন? এই তো ভালো। এই লক্কর জকর ব্যাসপাটা চেঞ্জ করতে পারেন না, প্রতিদিনই হ্যাসেল পয়তে হইতেছে আপনার। হ্যাঁ, ঠিক করাবো। আপনার যে পজিশন, এই পজিশনে আমার থাকলে মার্সিডিজ মেনটেন করতে। তাই হ্যাঁ, সংসার তো করা হয়নি, আর বাবাও হন। যখন হবে তখন বুঝবে। হ্যাঁ, আর ঠিক আছে, গেলাম। আসসালামু আলাইকুম। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট সব ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। সিফাত, আমি চাই তোমাদের বাবা সন্তানের মধ্যে চেনা জানা থাকুক, তোমরা একে অপরের পরিচিত হয়েই থাকো। হঠাৎ কোথাও দেখা হয়ে যেতে পারে, তখন যেন দুইজন দুইজনের কাছে অচেনা না থাকো। তোমরা তো আপন, আমি না হয় পর। ভয় নেই, আমি এবার এসছি, এরপর থেকে সিফাত একাই আসতে পারবে। ওকে আমি সব কিছু চিনিয়ে দিয়েছি। সিফাত,
তোমার মতোই ট্যালেন্ট হয়েছে। ঠিক আছে, কেমন তাহলে আমি আসছি। আচ্ছা কাকা, এই যে জায়গা জমি মানুষের লেখে দিতেছে, এইসবে কি কোনো মাথা আছে তোর? আমি বুঝি না কাকা, কি লেগে জায়গা জমি লিখে দিব? এত সুন্দর দুইটা পোলা থাকতে হ্যাঁ করে লিখে দাও না, আরেকজনটা লিখে দিতেছি না। একটা প্রতিবাদী একটা সুর তৈরি করতে হবে ঘরের মধ্যে। কি তৈরি করতে হবে? ও কি প্রতিবাদী একটা সুর তৈরি করতে হবে ঘরের মধ্যে। কেন কাকা এতক্ষণ কি করলাম? কিছু অবস্থায় মোবাইলে কি করস? আরে গেম খেলতে দেখ না। আমার কথা আমি এতক্ষণ কি করলাম? শুনছিস তুই? অবস্থায় আমার কও বলতেছি কাকা, এই যে গ্রামে যে জায়গাটা, এই জায়গাটা কাকা আরেকজনের লেখা দেওয়া দিতেছে। কে কে? ওইটাই তো আমার কথা, কে লেখা দিব? কি ব্যাপার? পর্যাতে সিফাতের নাম নাই কেন? কাকা কি করলেন? সিফাতের নাম থাকবো কিনা? সে তো আমাদের এই ফ্যামিলির কেউ না। কেউ না মানে? শোন, আমি অত কথা শুনতে চাই না। আমি সিফাতের নাম দেখতে চাই। কাকা দেখেন, তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমগুর দিকেও দেখেন, এই যে বাপদাদার সম্পত্তি এইসব তো আমরাও বাঘ পাই না কাকা? আপনি কোন? অবশ্যই পাস এবং পাবি। আর সেই জন্যই তো আমি সমস্ত কিছু ভাগ বটোয়ার যেভাবে করছি, সমভাবে বন্টন করছি না কাকা। এটা কি কইলেন? এই যে এত বছর ধরে যে জমি দেখতেছে, কে দেখতেছে? আমি দেখতেছি। হঠাৎ করে কেন আকাশ থেকে পড়লো, এটা আপনি এখানে ভাগ দিয়ে দিবেন? এটা কি হয় নাকি কাকা? মতিন ভাই, তুমি বাবার সাথে এভাবে কথা বলছো কেন? কেমন কথা বলতেছি? কেন বলছো? তুমি বাবার মুখের উপরে কথা বল। ওই বেটা, কে মুখের উপরে কথা বলতেছি? ছোট ছোট মতো থাকবে, পাড়া একদম চারটে আলাম কিন্তু। এই তোর এত বড় সাহস, তুই ওর সাথে এইভাবে কথা বলতেছিস? আবার চুপ থাকো, কথা বলো। পেছনে থাক। দিন থাকা কত বড় সাহস! আমার ঘরে বসে আমার ছেলের পালা দিয়ে পেট গেলে ফেলবে বলে? হ্যাঁ, হাজির ধর থেকে চামড়া দিলে আমার বন্ধু। এই কই ছিলি তুই? ছিলাম। এই তোর কি কোনো খবর আছে যে তনয় এখনো বাসায় আসে নাই? আসে না? কি আছে? হয়তো বন্ধু বান্ধবের বাসায়। কোথায় আছে? আমি সব জায়গায় খবর নিছি, ও কোথাও নাই। এই দেখি
তুই আবার মদ খাইছিস? তোকে নিয়ে না আমি আর পারি না। আচ্ছা তোরা দুই ভাইকে আমার মেরে ফেলবি? এমনি আব্বা সন্ধ্যা থেকে টেনশন করতেছে। চুপচাপ ভিতরে যা, আব্বার সামনে ভুলেও পড়লি না, যা। হাসান, 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 বাবা হাসান কই? ও তোর রুমে ঘুমায়। কি বলিস, এখনো ঘুমায়? আচ্ছা সারা রাত কি করে বলতো? কি আর করবে, সারা রাত বন্ধুদের সাথে আড্ডা পার্টি করে সে ভোরবেলা বাসায় এসেছে। এসব করলে চলে? হ্যাঁ, ছেলেটা তো কি বলবো। হ্যাঁ, এখন এই বয়সে কেউ এভাবে পড়ে পড়ে ঘুমায়? হ্যাঁ, আমি আর কদিন আছি, বাপলা করলে খাচ্ছে। আমি তো কদিন পর চলে যাবো, তোরও বিয়ে হয়ে যাবে, তখন কি হবে? আর বসে বসে খেলে রাজার ভাণ্ডও তো শেষ হয়ে যায়। কত তো বুঝাচ্ছি, কাজ তো হচ্ছে না। ডাক ডাক দেখে তুল, ঠিকঠাক করতে পারবো, আর একটু বোঝা ওকে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও রুমে যাও, আমি ওকে ডেকে তুলছি, একসাথে নাস্তা খাবো। হাসান তুমি যাও। আয় হাসান। তো কোনোভাবে তো টাকাটা ম্যানেজ করতে পারলাম না। আম্মুর কাছেও ট্রাই করছি, বাট হচ্ছে না আর কি, কোনোভাবে ম্যানেজ করা পসিবল হচ্ছে না। জানোস তো একটু দরকার। আমি তো জানি যে তুই অনেক প্রবলেমে আছো, বাট আমি আম্মার কাছেও ট্রাই করলাম, অন্য অন্য ফ্রেন্ডের কাছেও ট্রাই করছি, বাট টাকাটা কোনোভাবে ম্যানেজ হচ্ছে না। আয় বাসায় দোস্ত। না যা। সরি দোস্ত। হ্যাঁ কিছু মনে করিস তো। ভাইয়া আমার ভাই আসলে অনেক প্রেশারের মধ্যে আছে, ও একটু ফ্রি হলে আঙ্কেলের সাথে দেখা করবে। না ওটা না, মানে একজন আসছিল সিফাত নামে, সে ভাড়াটা দিয়ে গেছে আর যাবার সময় কার্ডটা দিয়ে গেছে। হ্যাঁ তাহলে আমি আসি তাহলে। হ্যাঁ সালাম আলাইকুম। আজ শোন, ওই যে সিফাত ভাইয়া নাকি আমাদের বাসা ভাড়া দিয়ে দিছে। কি আপা একা যায় রে? হ এত রাইতে একা কই যান আপা? দাঁড়ান না আপা। ও আপা, আপা গো
এত রাইতে আপনি কই যাইতেছেন একা একা? কারা? আমগো ওই মহল্লার পোলাপান। দায়িত্ব আছে না আপনার, দেখবেন। কিসের দায়িত্ব? রাস্তা ছাড়েন। আর দাঁড়ান না আপা, কই যান? সাথে দিয়ে আসে, আগাই দিয়ে আসে। না না, আমার আগে দাঁড়াবেন, আমার রাস্তা ছাড়েন। কি বলেন? আগে দেখি কি কিসের কথা? আইছে গরিবের হারকিউলিক্স। ছোটবেলা থেকে কখনোই বাবা আমাদের সঙ্গে ছিল না। তুমি কখনো বলোনি যে বাবা কেন দূরে সরে গিয়েছিল। আমি জানতেও চাইনি। এখন জানতে চাচ্ছিস? কেন চলে গিয়েছিল বাবা? তুই জন্মানোর পর আমি টের পেলাম যে তোর বাবার আমার সঙ্গে বিয়ের আগে থেকেই একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। তোর দাদা দাদি তোর বাবাকে এক প্রকার জোর করেই বিয়ে দেয়। উনি মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি যখন বুঝতে পারলাম যে তোর বাবার আসলে মন আমার উপরে নেই, তার সম্পূর্ণ ভালোবাসাটা অন্য জায়গায়, তখন আসলে আমি আর ছোট হতে চাইলাম না। আমি নিজেই তোর বাবাকে বললাম যে আমি আসলে তোমার সংসারে থাকতে চাচ্ছি না, এবং আমি ওই মেয়েটির সঙ্গে তোমার বিয়ে দিতে চাচ্ছি, জোর করেই দিতে চাচ্ছি, কারণ আমি জানি তোর দাদা দাদি কেউ রাজি হবেন না। আমি তোর দাদা দাদির অমতেই তোর বাবা আর সেই মেয়েটির সঙ্গে বিয়ে পড়িয়ে দিই। আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে পড়িয়ে দিই। তুই তোর মাকে নিয়ে গর্ব করতে পারিস, আমি ছোট হইনি। আমি তাদের বিয়ে পড়িয়ে দিয়ে তোকে নিয়ে আলাদা হয়ে যাই। কিন্তু চমৎকার একটা সম্পর্ক ছিল। দেখ, এখন তোর বাবা মারা গেছেন, ওই ঘরে তোর একটা ভাই আর একটা বোন আছে। ওদের তো আর কেউ নাই, ওদের তো বড় ভাই তুই। ওদের সঙ্গে কিন্তু তুই ব্লাড কানেক্টেড, তোরা কিন্তু এক রক্ত, এক বাবার সন্তান তোরা। আমি চাচ্ছি ওদের পাশে গিয়ে তুই দাঁড়া। তোর ভাইয়ের নাম হাসান, তোর বোনের নাম তন্দ্রা। হাসান একা কুলিয়ে উঠতে পারছে না, হাসানকে সাহায্য করতে হবে তোর। ভাইয়া না, থ্যাঙ্কস। আচ্ছা, আপনি বললেন যে একটা ছবি দেখে আপনার বাবা জ্ঞান হারিয়েছিল, সেটা কার ছবি ছিল? এটা আমার বাবার প্রথম পক্ষের ছবি। আমি আসলে কিছুই জানতাম না। বাবা মারা যাওয়ার পরে তন্দ্রা আমাকে দেখায় ছবিটা। তখন বুঝতে পারি যে আসলে বাবার লাইফে মিসিংটা কী ছিল। বাবা ওনাকেও ভালোবাসতেন, আমাদের বলতেন না। আপনার বাবা কখনো ওনার সম্পর্কে আপনাদেরকে কিছু বলেন? বাবার মুখ থেকে শুনিনি কখনো। মতিন বলছিল একবার আগের ছোট। শোন হাসান, তুই হলে আমার আপন চাস্ত ভাই, কারণ একটা বিষয় তোর অবগত থাকা উচিত। আমি তোর ভালো চাই। আচ্ছা,
তোর কি কাকার আপন সন্তান না? তগরের রাইখা কাকা অন্য মানুষের জায়গা জমি লোকে দিতেছে, এটা কি ভাল লাগবো? তোর কি ভাল লাগবো? অন্য মানুষ পাইলা কই তুমি মতিন ভাই? ও কে, তোর যে একটা সব ব্যয় আছে তুই জানোস না? তুমি কি আমাকে এগুলা বলার জন্য ডেকে নিয়ে আসছো? সব তো সব। আপনি ওই ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেননি? না, প্রয়োজন হয়নি। কিভাবে বুঝলেন? তারা যদি সত্যি আমার বাবাকে ভালোবাসতো, কেউ না কেউ তো জানা যায় অ্যাটলিস্ট ভাইটা তো আসতে পারে। আজকে সারাদিনটা আপনার গল্প শুনতে শুনতে কেটে গেল। ভাড়াটা হ্যাঁ, আমার কাছে ভাঙতে নাই। ভাঙতে লাগবে না, পুরোটাই আপনার। হ্যাঁ, সারাদিন ছিলাম না। থ্যাংক ইউ। ও, আমার কার্ড সিফাত হাসান। আজকে তো সারাদিন আপনার গল্প শুনলাম, কখন আমার অফিসে আসেন, আমার গল্প আপনাকে শোনাবো। এটা আমার কর্পোরেট অফিস, লিফটের 4। আসেন একদিন, ভালো থাকবেন। হ্যালো। হ্যালো, হাসান বলছেন? জি বলছি। আমি এম কন্ট্রাকশন থেকে বলছি। আপনার অ্যাপার্টমেন্ট লেটারটা নিয়ে যাবেন। আমি তো সিভি ড্রপ করি নাই। আপনার নাম হাসান? জি। আপনার বাবার নাম মনির? জি। আপনি উত্তরাতে থাকেন? জি। আপনার গ্রামের বাড়ি বনগাঁও? হ্যাঁ। আপনার পুরো ডিটেলসই আমার কাছে আছে। আচ্ছা, আমার অ্যাপয়েন্টমেন্টটা কে দিল? আমাদের এমডি স্যার, সিফাত হোসেন। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট সব ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম।